আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এমটিএস আরিফ। গত দুদিন আগে একটা লাইভ করছিলাম পর্তুগাল নিয়ে। তো ওখানে আপনারা অনেকে কমেন্ট করছেন এবং আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিচ্ছেন যে ভাই এই বিষয় নিয়ে বিস্তারিত একটা আলোচনা করেন, আপনি বিস্তারিত একটা ধারণা দেন A to Z, যাতে আমাদের আর কোনো কোশ্চেন না থাকে। তো আমি চিন্তা করলাম যে আসলে এই বিষয়টা নিয়ে খুব, যেহেতু বর্তমানে একটা কারেন্ট টপিক এটা, তো এটা নিয়ে আলোচনা করা যায় এবং এই বিষয়ে বিস্তারিত একটা ধারণা দেওয়া থাকলে বা আপনারা একটা ধারণা পাইলে আপনারা যে কোনো জায়গায় ফাইল দিতে আপনাদের সুবিধা হবে। তো যাই হোক, আজকে ভিডিওতে আলোচনা করব A to Z, পর্তুগালে নিয়ে যারা চিন্তা ভাবনা করতেছেন, পর্তুগালে যারা ফাইল দিয়েছেন বা রানিংয়ে আছেন, এই বিষয়ে মানে আপনার A to Z। আশা করি আপনাদের কোনো কোশ্চেন থাকবে না আজকে এই ভিডিওটা দেখার পরে। ভিডিওটা একটু লম্বা হবে, ঠিক আছে, যেহেতু সব কোশ্চেনের উত্তর A to Z সব প্রসিডিউর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা হয়তো লম্বা হবে। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস দেবেন। হোয়াটসঅ্যাপে আপনার ডিসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপ ভয়েস দিবেন, যেটা মূল কথা ওটাই বলবেন, যে ভাই আপনার সাথে কিছু কথা আছে, আপনার যেটা কথা ওটাই বলেন, আমি প্রিয় উত্তর দেব। আসলে অনেকে এই বিষয় নিয়ে রাগ কারণ একটু লেট হয় হোয়াটসঅ্যাপ উত্তর দিতে। আসলে কয়জন আমাকে নক করে এটা আপনারা তো জানেন না, এটা আমি দেখি, ঠিক আছে। প্রত্যেকদিন আমার এখানে ব্যস্ততা, এখানে সব কিছু মিলাই ব্যস্ততা সেরে তারপর আপনাদেরকে সময় দিতে হয়, যে তো এটা তো অবশ্যই বুঝেন, আর বলার কিছু নেই। যাই হোক, মূল ভিডিওতে আসি। মিডল ইস্ট থেকে হোক অথবা বাংলাদেশি যারা আছেন তারা ইন্ডিয়াতে তো অবশ্যই যাওয়া লাগবে, ইন্ডিয়া থেকে হোক। তো পর্তুগালের বিষয় নিয়ে, পর্তুগালের কাজের বিষয় নিয়ে যারা আসতে চান তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে, এটা আমি আশা করি। তো কথা ভাই আমি ঘুষাই বলতে পারি না, এলোমেলোভাবে বলবো, কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা টোটাল ইয়েটা পাবেন, যে ধারণাটা ওটা পেয়ে যাবেন। তো প্রথমে ধরেন আপনি চিন্তা করলেন পর্তুগালে আপনি ফাইল জমা দিবেন, ঠিক আছে। কী কারণে চিন্তা করবেন, কী আসবে বিষয়, এটা আমি ভিডিও লাস্টে আলোচনা করব। ধরেন আপনি যে কোনো কারণে আপনি পর্তুগালে আসতে চান, ঠিক আছে। তো পর্তুগালে আসার জন্য আপনি প্রথমে, এই যে মানুষে বলে যে ভাই ভালো কোনো এজেন্সির দ্বারা যাবেন না, আপনারা নিজের অ্যাপ্লাই করেন, এগুলো শুধু মনে করেন যে কজন অ্যাপ্লাই করে আপনার যারা হায়ার এডুকেটেড, যাদের PhD ডিগ্রিধারী বা ডিগ্রি আছে তাদের জন্য ওটা। কিন্তু আমরা যারা সাধারণ লেবার, সাধারণ ইয়া, ঠিক আছে, তারা অবশ্যই কোনো এজেন্সির মাধ্যমে আসতে হয়, এটা সবাই জানি। তো যাই হোক, ধরেন আপনি চিন্তা ভাবনা করছেন যে পর্তুগালে আসবেন। তো পর্তুগালে আসার জন্য এখন আপনি কোন ভিসা আসবেন, কোন পর্তুগালে ট্যুরিস্ট ভিসা আছে, সিজনাল ওয়ার্ক ভিসা আছে, ঠিক আছে, আপনার লং টাইম ভিসা আছে। তো আমি এত কথা বলবো না, আপনারা D1 ভিসা আসবে, ঠিক আছে। D1 ভিসা এখানে আসবেন। অন্য কোনো ভিসা আসলে বর্তমানে আপনাদের TRC হবে না, ঠিক আছে। আপনাদের TRC না হওয়া মানে আপনারা এখানে অবৈধ হলে আপনারা আজীবন এখানে অবৈধই থাকবেন, ঠিক আছে, বর্তমান রুলস অনুযায়ী। তো আপনারা D1 ভিসা আসবেন। D1 ভিসা আসলে এখানে আপনারা কাগজ করতে পারবেন, TRC পাবেন, পাসপোর্ট পাবেন, সব পাবেন। সংক্ষেপে বললাম, আশা করি বুঝতে পারছেন। তো এবার আপনি ভালো একটা এজেন্সি চয়েস করবেন। এজেন্সি চয়েস করার পরে তাদের সাথে আপনার সাথে চুক্তি হবে। আপনি ভালো করে বলে নেবেন যে ভাই আমি কাজের বিষয়ে D1 ভিসা যেতে চাই, এবং ওখানে গিয়ে TRC করে দেবেন। আপনি TRC পাওয়া পর্যন্ত আপনি রেসপন্সিবিলিটি নেবেন। এটা নিতে যদি পারেন তাহলে আমি আপনার সাথে কথা বলবো, আর যদি না পারেন তাহলে ওখানে যান। যারা রেসপন্সিবিলিটি নিবে তাদের সাথে কথা বলবে, কারণ এখানে বাস্তবতাটা ভিন্ন। আপনাকে D1 ভিসাও আনি, কিন্তু এখানে অনেকে TRC করে দিতে পারে না, অনেক হয়রানি হইতেছে, ঠিক আছে। এই D1 ভিসা কিন্তু আপনি যখন ফিঙ্গার দিবেন, ভিসা হওয়ার পরে আপনাকে ইন্ডিয়া থেকে কিন্তু আপনাকে ফিঙ্গার ডেটটা নিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এম্বাসি আপনাকে ফিঙ্গার ডেটটা দিবে, কিন্তু আপনি ওখানে যদি ফিঙ্গার ডেট না নিতে পারেন তাহলে এখানে কিন্তু আপনি ফিঙ্গার ডেট নিতে অনেক কষ্ট হবে।
যাই হোক, তো আপনি D1 ভিসা এখানে চুক্তি করলেন, আসলেন। যে কোনো এজেন্সিকে আপনার টোটাল সব কিছু মিলাই মনে করেন যে আপনার 4 থেকে 6 মাস তাদেরকে সময় দিতে হবে, ঠিক আছে। সে যতই বলুক ভাই 1-2 মাসও হবে, ঠিক আছে। আপনার 1 মাসের ভিতরে পারমিট বের হবে, ওখানে আপনার BFS-এর ডেট নিতে তো আপনার মনে করেন যে 2-3 মাস ওয়েট করা লাগে, ঠিক আছে। তারপরে আপনার ইন্ডিয়ান ভিসা, সব কিছু মিলাই আপনি মনে করেন যে আপনি যত একটা জিনিস মনে রাখবেন, লিগেল একটা জিনিস আর মনে করেন যে অবাস্তব একটা জিনিস। আপনি তা সে বললো আপনাকে 1 মাসের ভিতরে হয়ে যাবে, এটা কোনো দিনই সম্ভব না। আপনার মানে আপনাকে লিগেল চিন্তা ভাবনা করতে হবে যে এটা আসলে সম্ভব কি না, ঠিক আছে। তো যাই হোক, আপনি তাদের সাথে ওইভাবে কথা বলবেন, কথা বলার পরে তাদেরকে একটু সময় দিবেন, আগে দেখবেন যে লোক ঠিক আছে কিনা। সময় দেওয়ার পরে আপনার কথার ভিতরে যদি ওয়ার্ক পারমিট আসে, আপনি ইন্ডিয়ান ভিসা করবেন, পর্তুগালের ইন্ডিয়ান ভিসা। এখানে আমি বলছি যে বা এলোমেলোভাবে কথা বলবো, আপনি পর্তুগালে যখন ফাইল জমা দেবেন, শুধু আপনার পাসপোর্ট কপিটা জমা দিলে হবে। পাসপোর্টের অরিজিনাল কপি না, একটা ফটোকপি জমা দেবেন এজেন্সির কাছে। কোনো ইন্ডিয়ান ভিসা, কোনো পুলিশ ক্লিয়ারেন্স কিছু করা লাগবে না, কথা বুঝছেন। শুধু পাসপোর্টের ফটোকপি জমা দেওয়া লাগবে, তারপরে জমা দিবেন। জমা দেওয়ার পরে সে এখান থেকে ওয়ার্ক পারমিট বের করবে। ওয়ার্ক পারমিট বের করার পরে আপনার ওখানে ইন্ডিয়ান BFS-এর ডেট, তাদের সাথে ওইভাবে কি তারা BFS-এর ডেট নেবে না আপনি BFS-এর ডেট নেবেন, ওটা ওইভাবে কথা বলবেন। তো এবং ইন্ডিয়ান ভিসা তারা করে দেবে না আপনি করবেন, ওইভাবে তাদের সাথে ডিল করবেন। তো এগুলো করার পর আপনারা ইন্ডিয়াতে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এগুলো নিয়ে যাবেন। তারপরে আপনার আরও কিছু আছে, যেমন আপনার ইউরোপিয়ান ছবি, এগুলো নেবেন। তারপরে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স এগুলো করবেন। করার পরে আপনার যার মারফতে ফাইলটা করবেন, সে আপনাকে ফাইল তৈরি করে দেবে। তারপরে ইন্ডিয়ান ভিসা নিয়ে এম্বাসিতে জমা দিবেন, ইন্ডিয়ান BFS-এ জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনারা চাইলে তারা কিন্তু পাসপোর্ট আপনার নেবে না, পাসপোর্ট আপনাকে রিটার্ন দেবে। চাইলে আপনি বাংলাদেশে চলে আসতে পারবেন, কিন্তু আগে 2-3 মাস সময় লাগতো ভিসাটা হইতে। এখন কিন্তু আগামী পরশু থেকে এপ্রিলের 1 তারিখ থেকে আপনার এই পর্তুগাল গভর্নমেন্ট প্রত্যেক এম্বাসিকে বলে দিয়েছে যে 20 দিনের ভিতরে ভিসাটা ইস্যু করে, ঠিক আছে, যাতে লেজি না করে। 20 দিনের ভিতরে আপনারা ভিসাটা ইস্যু করে দেবে। আশা করি ভিসাটা নিয়ে আপনারা আসতে পারবেন। আগে 2-3 মাস সময় লাগতো, অনেকের ইন্ডিয়ান ভিসার মেয়াদ চলে যেত, এই কারণে তারা বাংলাদেশে চলে আসলে একজনকে পাওয়ার প্যাটার্নে দিত, তারা ইয়ে করতো, পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে তার পাসপোর্ট নিয়ে ওখানে ভিসাটা এম্বাসির থেকে সিল মেরে নিয়ে আসতো। তো এখন আর ওটা করা লাগবে না, আপনার 20 দিনের ভিতরে ভিসা হয়ে যাবে, আপনার নিজে ভিসা নিয়ে আসবেন। তারপরে ট্রাভেলসের সাথে আপনার এজেন্সির সাথে যেভাবে কথা হয়েছে কি টিকিট কি আপনি কাটবেন না তারা কাটবে, ওইভাবে টিকিট নিয়ে আপনারা এখানে আপনারা যে ওয়ার্ক পারমিট, আনুষঙ্গিক অ্যাকোমোডেশন লেটার, আনুষঙ্গিক যেই পেপারগুলা, ঠিক আছে, এই পেপারের একটা কপি আপনারা রাখবেন, ঠিক আছে, একটা কপি আপনারা রাখবেন। রেখে এখানে কিন্তু বর্তমানে কিন্তু আগে তো ঝামেলা করতে না, বর্তমানে লিসবনে বা পর্তুগালে আপনি নামার পরে এখানে ঝামেলা করে, তারা এগুলা দেখতে চায়। আপনি না দিলে এগুলা অনেক লোককে তারা রিটার্ন করে দিছে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন। তো আপনারা একটা কপি এখানে রাখবেন, আর আপনারা ওইভাবে টিকিট নিয়ে ভিসার মেয়াদ ওই আপনার ওখানেতে থাকবে, আপনার ফিঙ্গার কবে, ওইভাবে টিকিট কাটবেন। আপনি তাড়াতাড়ি চলে আসবেন, যত দ্রুত সম্ভব চলে আসতে চেষ্টা করবেন। তারপরে এখানে আসি ফিনান্স, তারপরে সোশ্যাল, এগুলো সব কিছু আপনাকে আপনার এজেন্সি করে দিবে। তো ওই অনুপাতে আপনি ফিঙ্গার ডেট দিবেন। ফিঙ্গার ডেট দেওয়ার 1-2 মাসের বা সর্বোচ্চ 3 মাসের ভিতরে আপনার TRC কার্ডটা আপনি হাতে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আসেন এবার অরিজিনাল কথা আসি। এখন আপনি এই যে কথাগুলো বললাম, এটা তো মনে করেন যে সবার জন্য প্রযোজ্য। এখন আপনি একটা এজেন্সির সাথে কথা বলবেন, ওই এজেন্সি আপনাকে ভিসার রেট কত চাচ্ছে বা কত টাকা নেবে, এটা তো মেন বিষয়। বর্তমানে আমি ওই গত কয়েকদিন আগে যে লাইভটা করছি, লাইভে বলছিলাম পোল্যান্ড গেল, পোল্যান্ড থেকে ক্রোয়েশিয়া গেল, ক্রোয়েশিয়া থেকে এখন পর্তুগাল। বর্তমানে পর্তুগাল হচ্ছে হট টপিক, মিডল ইস্ট থেকেও ভালো ভিসা হচ্ছে পর্তুগালের।
আবার বাংলাদেশ থেকে তো হইতেছে, বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে, যেটা বলেন বাংলাদেশের ভিসা করতে হলে আপনার ইন্ডিয়া যেতে হবে। তো এখানে একটা কথা বলি, আপনি কিন্তু ইন্ডিয়াতে এখানে একটা মজার বিষয় যেটা, আপনি যে কোনো ভিসা নিয়ে ইন্ডিয়াতে যেতে পারবেন, ঠিক আছে, হোক আপনার মেডিকেল ভিসা, হোক ট্যুরিস্ট ভিসা, ওর ডাবল এন্ট্রি ভিসা, যেই ভিসায় আপনি করতে পারেন ওই ভিসা গিয়ে আপনি জমা দিতে পারলেই হয়েছে, ঠিক আছে। জমা দেওয়া কথা, ওরা এত কিছু ইয়ে করবেন, আর ওখানে কোনো ইন্টারভিউ নেই, ঠিক আছে, বিএফএসে কোনো ইন্টারভিউ নেয় না, আপনি যে কোনো ইন্ডিয়ান যে কোনো ভিসা দিয়ে আপনি ফাইলটা জমা দিতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। এখন মেন বিষয় যেটা, পর্তুগালের আপনার যে একটা ওয়ার্ক পারমিট একটা ইয়ে বলেন, বর্তমানে হিউজ টাকা, আমি টাকা অঙ্কটা এখানে না বললে বেটার হবে, ঠিক আছে, না বললে বেটার হবে। হিউজ টাকা, মানে এত টাকা আপনি কবে এখানে আসে কবে উঠাইবেন আল্লাহ জানে, ঠিক আছে। আর এত টাকা মানুষ পাবলিক কই পায়, মানুষ হুলস্থুল এখানে আসতেছে, প্রত্যেক দিন লোক আসতেছে, ঠিক আছে, মানে তারা এত টাকা কই পায় আল্লাহ মাহবুদ জানে। তো এখানে আসবেন, এখানে আসার পরে আপনি কিন্তু কাজ পাবেন না। আপনার এজেন্সি, যে এজেন্সির সাথে আপনি কথা বলবেন, যেটা বাস্তব কথা আমি বলতেছি, অনেক এজেন্সি কিন্তু ফিঙ্গার ডেট নিয়ে দেয় না, এখানে আসি আপনি নিজেরটা নিজে দৌড়াদৌড়ি করে করতে হবে। আবার অনেক এজেন্সি ফিঙ্গার ডেট নিয়ে দেয় বা কাগজপত্র করা পর্যন্ত তারা আপনার সাথে থাকবে, কিন্তু আপনাকে কোনো কাজ দেবে না, কাজ আপনি নিজেরটা নিজেই খুঁজে নিতে হবে, সর্বোচ্চ এটা করবে। ওখানে বলবে যে আপনি কাজ করবেন, এখানে বাস্তবতা খুবই ভিন্ন ভাই, ঠিক আছে, অনেক ভিন্ন। আপনি এখানে আসার পরে বুঝতে পারবেন যে আসলে এখানে বাস্তবতাটা কতটুকু ভিন্ন। তো এখানে আসার পর আপনি ওইভাবে প্রস্তুতি নিয়ে আসবেন, ওইভাবে টাকা পয়সা নিয়ে আসবেন, সোজা বাংলা কথা যেটা, টাকা পয়সা ওখানে তো দিবেন, এখানেও টাকা পয়সা নিয়ে আসবেন যাতে 1-2 মাস সামনে চলতে পারে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর এই টাকা যাদের মনে করেন যে হাওলাত বরাত করে আপনার বিভিন্ন ইয়ে থেকে, এই টাকা তাদের এই ভিসা তাদের জন্য না। মনে করেন যে এখানে এই ভিসা হচ্ছে, যখন কিছু আমাদের বাংলাদেশের মধ্যে যেহেতু রাজনৈতিক একটা পরিবর্তন হয়েছে, মনে করেন যে কিছু নেতাদের টাকা পয়সা হয়েছে, বা কিছু নেতাদের ছেলে পেলের যে মনে করেন যে ইউরোপে পাঠাতে চায়, এগুলো হচ্ছে তাদের জন্য বা হিউজ টাকার কাজ কারবার, ঠিক আছে। আমরা যারা সাধারণ মানুষ এখানে আসি, আমরা কয় টাকা এখানে আপনি কত টাকা কামাইবেন, সরি, এখানে যা আপনি কামাই করবেন ওখান থেকে আপনার অর্ধেক খরচ হবে, এটা মাথা রাখবেন, ঠিক আছে, অর্ধেকের বেশি আপনার খরচ হবে। তো এখানে আপনি যদি কাজ পানও, এখানে কাজ করে আপনি 800 ইউরো 900 ইউরো পাবেন, আপনার রুম ভাড়া যাবে 200 ইউরো, ঠিক আছে, তারপর আপনার খানা যাবে 300 ইউরো, 500 ইউরোতে এখানে শেষ। আরও তো আনুষঙ্গিক খরচ আছে, যাই হোক। তো এগুলো যারা মানে একদম আর্থিকভাবে স্বাবলম্বী বা যাদের পিছুটার নেই, এগুলো তাদের জন্য, বারবার বলতেছি, এখানে বাস্তবতা খুবই ভিন্ন। আপনারা ওইভাবে বাস্তবতা জেনে তারপরে আসবেন, ওইভাবে প্রস্তুতি নিয়ে আসবেন, ঠিক আছে। তো এখন এখানে ভাই একটা কথা হচ্ছে যে আপনারা তারপরে মানুষ কেন এখানে আসে, আপনি D1 ভিসা, আপনি এখানে আসলে আপনার টিআরসি হবে। বর্তমানে অন্য কোনো মানে সোজা বাংলা কথা যেটা, বর্তমানে অন্য কোনো ভিসাতে টিআরসি হবে না আপনার, ঠিক আছে। আর এখানে D1 ভিসা দিয়ে আসলে টিআরসি হবে, আর টিআরসি হলে আপনি এখানে 5 বছর পরে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তারপরে আপনি এখানে সিটিজেনশিপ রিসিভ করতে পারবেন, ঠিক আছে, আপনি এখানে নাগরিকত্ব পাবেন। বর্তমানে ইউরোপের সবগুলা কান্ট্রি আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে, পাসপোর্টের বিষয় বলেন বা এমনিতে বলেন, সেই অনুযায়ী বর্তমানে সব কিছু আপনার আগে ছিল পর্তুগালে 70 লিগ্যাল এন্ট্রি, এগুলো বন্ধ হয়ে গেছে। এখন D1 ভিসা দিয়ে আপনারা একমাত্র লিগ্যাল হইতে আসতে পারবেন এবং লিগ্যালভাবে আপনারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই জন্য মানুষ আসে এত টাকা যাওয়ার পরেও, এত টাকা দিয়ে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন বিষয়। আশা করি ভিডিও অনেক লম্বা হলো। আপনারা যদি চান এই বিষয়ে আরও কিছু ভিডিও নিয়ে আসবো, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন।
আর যদি ভালো লাগে, আমার তো বয়স ভালো না, মানে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখে থাকলে, ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে লাইক দিবেন এবং ইনশাল্লাহ পরবর্তী আরও এই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।